আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এজেন্ট গোপালগঞ্জে যেই সমস্ত মানুষগণ বা এজেন্ট অন্তর্বর্তী সরকারের আমলে যে সমস্ত লোকগুলো হত্যা হয়েছিল, সেই সমস্ত লোকগুলো হত্যার বিষয়ে বলা হচ্ছিল তদন্ত কমিশন গঠিত হইব। এই তদন্ত কমিশনের রিপোর্ট কিন্তু সরকার এখনও প্রকাশ করেনি। বিশেষ করে স্পেসিফিকলি যদি আমরা বলতে যাই সেটা হচ্ছে এজেন্ট গোপালগঞ্জে যেন আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগকে ট্যাগ লাগিয়ে যে সমস্ত লোকদেরকে সেনাবাহিনীর দ্বারা গুলি করা হয়েছে সে বিষয়ে আসলে তদন্ত কমিটি গঠিত হয়েছে। সেই তদন্ত কমিটির এই যে প্রতিবেদনটা কিন্তু আজও এখনও আমাদের সামনে বা জনসম্মুখে হাজির করা হয়নি। এই বিষয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। আপনারা জানেন যে এজেন্ট গোপালগঞ্জে এজেন্ট এনসিপির নেতাদেরকে কেন্দ্র করে বা এনসিপির নেতাদের উস্কানির কারণে সেখানে কিন্তু যে অঘটন ঘটেছে সেই অঘটনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সেখানে অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে, যেটা আসলে সেনাবাহিনীকে আসলে মারাত্মক ধরনের বিতর্কের মুখে ফেলেছে বলে অনেকেই মনে করেন। কেননা সেখানে সেনাবাহিনীর যে ভূমিকা নিয়েছে বা যেই অ্যাকশনে গেছে এটা আসলে অতিরিক্ত হয়েছে বলে অনেকে মনে করেন। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপির যেটাকে তাদের রুলস অফ এঙ্গেজমেন্টের কথা বলেছে যে রুলস অফ এঙ্গেজমেন্টের ভিতরে থেকেই সেনাবাহিনী কাজ করেছে। এখন এখানে আমার সাধারণ একটু কথা যে সেনাবাহিনী তো যদিও সবসময় রুলস অফ এঙ্গেজমেন্টের ভিতরে থেকে কাজ করে, তাহলে এই যে সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তাদের যে আইসিটিতে বিচার হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য, তাহলে তাদের বিচার কেন সেখানে হচ্ছে? কেননা তারাও তো রুলস অফ এঙ্গেজমেন্টের ভিতরে থেকেই তো তারা কাজ করেছেন। সুতরাং এই যে রুলস অফ এঙ্গেজমেন্টের বিষয়টা আমার কাছে জানি কেমন মনে হচ্ছে। কেননা এই যে সেনাবাহিনী গোপালগঞ্জে যেভাবে গুলি করছে নির্বিচারে, যেটা আমাদের উপদেষ্টা শিশু উপদেষ্টা হিসেবে পরিচিত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চায়ের কাছে মানে কফির কাপে চুমুক দিয়ে তিনি যেভাবে এই যে আমাদের যেই পুলিশ কন্ট্রোল রুমে বসে তিনি এটা উপভোগ করেছিলেন, আসলে সেটা আসলে খুবই মারাত্মক হিসেবে অনেকে উল্লেখ করেন। এখন তিনি সেখানে বসে হয়তো ইনস্ট্রাকশন দিয়েছেন, তাই ওই অনুযায়ী হয়তো বাহিনী কাজ করেছে, হয়তো বা হইতে পারে। এখন সেই বিষয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে সেই তদন্ত কমিটির সুপারিশগুলো বা সেখানে সেই তদন্ত কমিটি কি বলেছে সেই বিষয়টা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি। যে বিষয়ে বিবিসি বাংলার একটা প্রতিবেদনে বলা হয়েছে যে সেখানে এই যে সেখানকার একজন সেই প্রতিবেদন সেই আপনার তদন্ত সংস্থার একজন সদস্য সাজ্জাদ সিদ্দিকী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তিসংঘ এবং শান্তিসংঘ অধ্যয়ন বিষয়ের অধ্যাপক। এখন তার ভাষ্য অনুযায়ী যে আসলে সেখানে যেই বিষয়টা তদন্ত করা হয়েছে সেখানে মূলত এই যে গুলিটা কারা করেছে এই বিষয়টা আসলে তদন্ত করা হয়নি। এখন এটা তো আসলে তদন্ত তো অবশ্যই করতে হবে, গুলিটা কারা করছে। এটা হয়তো আমরা যেন সাধারণভাবে যেটা আমরা বলতেছি যে সেনাবাহিনী গুলি করছে, যদি এটা না হয় তৃতীয় কোনো পক্ষ তো করতে পারে। কেননা লোকের কাছে তো অস্ত্রের অভাব নাই। কেননা এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথা বলেছেন যে তারা 5ই আগস্টে যদি আওয়ামী লীগ সরকার পতন না হয়েছে তারা সশস্ত্র বিপ্লব করতেন, এবং এই যে সশস্ত্র বিপ্লব করার জন্য অবশ্যই তার কাছে অস্ত্র ছিল। এখন সেই অস্ত্র তো তাদের কাছে অবশ্যই ছিল, এখন সেই অস্ত্র থেকে তো হয়তো গুলি হইতে পারে, কিন্তু এই বিষয়টা তদন্ত করতে দেয়নি বলে এই জিনিস সাজ্জাদ সিদ্দিকী তিনি বলেছেন। এখন যেটাই হোক না কেন এই যে সেনাবাহিনী গিয়ে সাজ্জাদ সিদ্দিকী বলতেছে তাদেরকে তদন্ত করছে, তারা তদন্ত কমিটিতে ছিল, কিন্তু সেখানে গুলি কারা করছে এই বিষয়টা তদন্ত করতে দেওয়া হয়নি। আবার এই যে সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপির পক্ষ থেকে বলা হচ্ছে সেনাবাহিনী কাজ করছে রুলস অফ এঙ্গেজমেন্টের ভিতরে থেকে, তাহলে সেনাবাহিনীতে যে রুলস অফ এঙ্গেজমেন্টে হয়তো গুলি করার কোনো বিধান ছিল, আবার নাও ছিল, এরকম থাকতে পারে। এখন যেটাই হোক এই যে সেখানে কিন্তু এই গোপালগঞ্জের ঘটনা কিন্তু অনেক সময়ে কিন্তু পের হয়ে গেছে, কিন্তু এখনও সেই বিষয়টা তদন্ত এখনও প্রকাশ করেনি আসলে, বা প্রকাশ হয়নি। এটা আসলে আমাদের দুর্ভাগ্য হিসেবে আমরা মনে করি। এই যেন অন্তর্বর্তী সরকার যেখানে বলেছিল কোনো লোক মানে পুলিশ দ্বারা বা এই যেন কোনো বাহিনী দ্বারা কোনো লোক হত্যা হবে না, কেননা যেটা আওয়ামী লীগ সরকার করেছে, আওয়ামী লীগ সরকারকে এই জন্য স্বৈরাচার বলতেছে ইত্যাদি ইত্যাদি। এখন এই যে আওয়ামী লীগ সরকার ফেসিস্ট বা স্বৈরাচার যেটা বলেন না কেন, যদি সেটা হয় তাহলে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও কিন্তু কম লোক হত্যা হয়নি। গেল 14 মাসে কিন্তু এই যে অন্তর্বর্তী সরকারের আমলে বা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যেই সমস্ত লোক হত্যা হয়েছে সেটা কিন্তু নেহাত কম নয়। আমরা যদি দেখেন এই যে অধিকার নামে মানবাধিকার যে সংগঠন আছে সেই অধিকারের যে প্রতিবেদন আছে সেই প্রতিবেদন অনুযায়ী কিন্তু এই যে 14 মাসে 19 জন লোক কিন্তু প্রশাসনিক লোকদের হাতে বা বাহিনীর হাতে হত্যা হয়েছে বা গুলির দ্বারা হত্যা হয়েছে আর কি, যেটা বলা হচ্ছে। আর সাংস্কৃতিক ফাউন্ডেশন যেই তথ্য বলছে সেই তথ্য অনুযায়ী কিন্তু এটা আরও 10 জন বাড়ায় তাদের ভাষ্য অনুযায়ী এই সংখ্যা 29 জন, যেটা বিভিন্ন বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছে। এখন যেটা হোক তারপর হচ্ছে কি আপনি যদি দেখেন
পুলিশের হেফাজতে বলা হচ্ছিল যে পুলিশের হেফাজতে কোনো এখানে নির্যাতিত হবে না, কেউ কোনো ক্ষতিগ্রস্ত হবে না, সেই পুলিশের হাত থেকে কিন্তু এই যে 14 মাসে 21 জন লোক মারা গেছে। মানে পুলিশের হেফাজত এটা কিন্তু যে পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যাওয়ার পর থানায় অথবা তাদের হেফাজতে মারা গেছে 21 জন। আর এই বিষয়ে আপনি যদি এই ওই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে চিন্তা করেন, সেটা ওই যে মানবাধিকার সংগঠনের যেই অধিকার নামে যে সংগঠন আছে, ওই সংগঠনের ভাষ্য অনুযায়ী বা প্রতিবেদন অনুযায়ী এখানে গেল 14 মাসে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে এই যে 40টি। এর ভিতরে ওই যে ভাত খাইতে গিয়ে মানে ওই যে তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা হয়েছে, এটাও কিন্তু আছে, এই সমস্ত ঘটনাগুলো আছে। সুতরাং এরকম ঘটনাগুলো কিন্তু অহরহ ঘটছে। এখন এই বিষয়ে যখন প্রশ্ন করা হচ্ছে যে যে আমাদের উপদেষ্টা যিনি তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম, তখন মাহফুজ আলমকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে, তিনি বলেন আসলে প্রতিটা হত্যাকাণ্ডের পিছনে রাষ্ট্রের যুক্তি আছে। এখন রাষ্ট্রের যুক্তিটা কী? এখন আমি যদি মনে করি সাপোজ রাষ্ট্রের যুক্তি এটা, যে আমি আমার মতো করে যদি মনে করে নিই রাষ্ট্রের যে যুক্তি সেটা এসে রাষ্ট্রকে বলবে যে আসলে যারা হত্যা হয়েছে বা গোপালগঞ্জে যে হত্যা হয়েছে তারা এই যে মানে সন্ত্রাসী করতে আইসা হত্যা হয়েছে, বা তারা এই যে মারাত্মক কোনো কাজ করতে হত্যা হয়েছে, হয়তো রাষ্ট্রের কাছে এটাই যুক্তি। তাহলে তো এই যুক্তির পিঠে যুক্তি তো আরেকটাও দাঁড় করা যায়। এদিন আপনার এই যে ছাত্র আন্দোলনের সময় বা এই যে অভ্যুত্থান যেটি বলে না কেন, তখন যে সমস্ত লোকগুলো হত্যা হয়েছে, কেউ বলে 700, কেউ বলে 800 জন, কেউ বলে 1400 জন, যেটাই বলে না কেন সেটার জন্য তো আসলে রাষ্ট্রের কাছে যুক্তি ছিল। তখন রাষ্ট্রের কাছে যুক্তি ওইটা বৈধ সরকারকে উৎখাত করতে গেছে, এই জন্য সরকার পুলিশ প্রশাসন সেখানে ব্যবস্থা নিয়েছে, এটাও তো রাষ্ট্রের কাছে যুক্তি। এখন যদি রাষ্ট্রের কাছে যুক্তি বলতে এরকম বিষয়গুলো মনে করে যে আসিফ মাহমুদ এই যে আপনার মাহফুজ আলম, তাহলে এটা আসলে দুঃখ, আমাদের জন্য এটা আসলে দুঃখ প্রকাশ করে ছাড়া আর কিছু নাই বলে আমি মনে করি। সুতরাং রাষ্ট্রের কাছে সবসময় যুক্তি থাকে। কোনো মানে সাধারণ যে কোনো হত্যাকাণ্ড ভুল করে হলেও সেটাও রাষ্ট্রের কাছে যুক্তি থাকে। রাষ্ট্র কিন্তু একটা না একটা যুক্তি দাঁড় করিয়ে দেয়। আর এই জন্য এই যুক্তির রাষ্ট্রের কাছে যুক্তি থাকার কারণে রাষ্ট্র মূলত এই যে ফেসিস্ট বলেন বা স্বৈরাচার বলেন, এগুলো রাষ্ট্র হয়। সুতরাং এই যে ফেসিস্ট বা স্বৈরাচার এগুলো যতই ট্যাগ লাগান বা যতই যা কিছু করে না, কিন্তু রাষ্ট্রের কাছে যদি যুক্তি এরকম থাকে, যেটা উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আসলে তাহলে এই যে স্বৈরাচার বা ফেসিস্ট এরা আসবেই, হোক সেটা আওয়ামী লীগের মাধ্যমে, হোক সেটা বিএনপির মাধ্যমে, হোক সেটা জামাতের মাধ্যমে, যে কোনো দলের মাধ্যমে এটা আসবে। তবে সর্বশেষ একটা কথা বলে যায় দর্শক, যে এই যে বিচার বহির্ভূত যে সমস্ত হত্যাকাণ্ডগুলো বা যে সমস্ত যে পুলিশের গুলিতে বা সেনাবাহিনীর গুলিতে যে সমস্ত হত্যাকাণ্ডগুলো 14 মাসে ঘটেছে, এই সমস্ত হত্যাকাণ্ডগুলোর কোনো তদন্ত প্রতিবেদন বা কোনো রিপোর্ট সরকার কিন্তু আজও প্রকাশ করেনি। এটা অবশ্যই প্রকাশ করে দেওয়া উচিত। কী কারণে বা কাদের গুলিতে কেন হত্যা হয়েছে, এই বিষয়গুলো জনসম্মুখে আসা উচিত। আমাদের জানার অধিকার আছে বলে আমি মনে করি। কেননা আমাদের তথ্য সুরক্ষা আইন বা তথ্য অধিকার আইন সেটা আমাদেরকে নিশ্চিত করেছে যে সবাই তথ্য জানতে পারবে, সঠিক তথ্য জানার অধিকার সবার রয়েছে বলে আমি মনে করি। সুতরাং এই যে রাষ্ট্রের কাছে যতই যুক্তি থাকুক বা পুলিশ প্রশাসন বা সেনাবাহিনীর যতই রুলস অফ এঙ্গেজমেন্টের ভিতরে থাকুক, এই বিষয়গুলো স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত না করলে আসলে এই সমস্ত ঘটনাগুলো অহরহ ঘটতে থাকবে। অর্থাৎ যতই বিপ্লব হোক, যতই যা কিছু হোক, এরকম ঘটনা ঘটতে থাকলে আসলে সেগুলোর আসলে প্রতিকার পাওয়া যাবে বলে আমি মনে করি না। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।